আমি ঘোর লকডাউনে বহু মানুষ পুড়িয়েছি, বহু মানুষ মরেছে। আমি 2 বছরে 114টা দেহ দাহন করেছি লকডাউনে। শ্মশানে একাই থাকতাম, 2 জন থাকতাম। তো একটা ফ্যামিলি কথা বলি, মরেছে সকাল 8টার সময়। আমি জীবন্ত পেশেন্ট নিয়ে অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলো হাসপাতালে দিতে গেছি। তো অ্যাপোলো হাসপাতাল থেকে যখন আমি ফিরছি তখন রাত 8টা বাজে। মরেছে সকাল 8টায়, রাত 8টা বাজে। তো আমি 12টার সময় এসে পৌঁছালাম সেই বিল্ডিংয়ের গোড়ায় অ্যাম্বুলেন্সটা নিয়ে। তা আমি তো সেই রাতে তো দেহটা পুরাতে পারবো না। তা আমি গিয়েছিলাম, শুধু দেখা করতে গিয়েছিলাম সে কি পরিস্থিতিতে আছে। একটা লোকের বউ মারা গেছে। লোকটার বউ হচ্ছে কালো করে, লম্বা করে, মোটা করে, অনেক বড় দেহ, ফুলে একবার অবস্থা খারাপ। তা আমি গিয়ে প্রথমে সিনটা দেখলাম। তো 6তলা বিল্ডিং। আমি যখন বিল্ডিংয়ে উঠছিলাম তো বিল্ডিংয়ের গেটটা এরকম লাগানো ছিল, তালা ছিল না। আমি ক্লপসুল গেট খোলার পর যখন ভেতরে প্রবেশ করলাম তো গেটটা আমি লাগিয়ে দিলাম। তো উনি কয়তলায় আছে আমি নিজেও জানি না। আমি ফোন করে বলছি আপনি কতলায় আছেন? আমাকে বলছে তুমি 4 তলায় চলে এসো, এত নাম্বার ঘরের নাম্বার বলা যাবে না। আমি 1 তলা উঠে 2 তলায় যখন উঠলাম দেখলাম কালো একটা কুকুর, বড় কুকুর, একবারে দৌড়ে সিঁড়ি থেকে নামছে। আর আমি পরেছিলাম ডিএমএস বুট, মানে রেডি হয়েই থাকতাম, গাড়ি চালাতাম। হঠাৎ কুকুর এত রাতে, আর ছোট ছোট মৃদু লাইটগুলো বিল্ডিংয়ে ফ্ল্যাটে জ্বলছিল। আমার মনে হয় সেরকম ছোট ছোট লাইট জ্বালানো উচিত না, যেহেতু ফ্ল্যাটে লোক থাকে তো বড় লাইট লাগানো উচিত। কারেন্টের বিল বেশি উঠবে, একটা রাজনীতিক ব্যাপার হয়ে যায়। লাইট ছোট লাগানো উচিত নয়। শ্মশানে ভূত থাকে না, বাঁশবাগানে ভূত থাকে না, রোডের মধ্যেখানে ভূত থাকে তাও মিথ্যে কথা। ভূত আছে কোথায়? খুঁজে দেখলে দেখা যায় অলি গলি রাস্তার যেখানে সেখানে, যে কোনো বাড়িতে, যে কোনো ফ্ল্যাটে ভূত ওখানে বিরাজমান, সেখানে মানুষও বিরাজমান। কিন্তু মানুষ যারা বাস করে তারা ঘটনাগুলো বুঝতে পারে। এমন কিছু ঘটনা ঘটে পৃথিবীতে যা মানুষের সামনে, মোবাইলে যেমন আমরা প্রোগ্রাম দেখতে পাই, সূর্য উঠছে, চাঁদ উঠছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু ভৌতিক ব্যাপারটা ডাইরেক্ট দেখানো যায় না, কিন্তু অনুভব করা যায়। 100% সত্য কথা। তো কি হলো, যে দেখলাম একটা বিচ্ছুম পরিবেশ, সমস্ত ঘরগুলো বন্ধ, ফ্ল্যাটে লোক আছে, কোনো কথা হচ্ছে না। কোন ফ্ল্যাটে কে থাকে আমি বলতে পারবো না। তো আমি সেই কুকুরটা দেখে ভাবলাম এরকম একটা কুকুর নিচে নামছে, কিন্তু কুকুরটা সাধারণ কুকুর ছিল না। কুকুরটার ভাবটা ছিল অন্যরকম। বড় কুকুর, কালো কুকুর, যেন খুব পাগলা হয়ে গেছে, খুব রাগ ভাব। তাহলে এরকম যখন ভয় দেখালাম কুকুরটা উপরে উঠে গেল। তখন আমি কি করলাম, নিচে নামলাম, আবার গেটটাকে লাগিয়ে দিলাম। মানে আমার ধান্দা এই কুকুরটাকে পিটবো, তারপরে যে ঘরে মানুষ মরেছে সেই ঘরে যাব। আমি বিশ্বাস করেন, আমি গেট লাগাতে গিয়ে দেখলাম সিঁড়িতে উঠে বাঁ দিকে এরকম মোটা একটা ছোট ডান্ডা রাখা আছে। বললাম বাহ, আমার জন্য ডান্ডাও রেডি। আমি ডান্ডাটাও হাতে নিয়ে যখন উপরে উঠতে লাগলাম, তো কুকুরটা যাবে কোথায়? একটাই তো সিঁড়ি, এই তো বিল্ডিংয়ের নমুনা, সিঙ্গেল সিঁড়ি, লিফট লাগানো আছে, লিফট চালু হয়নি, কারণ ইলেকট্রিক প্রবলেম আছে, লিফট চালু হয়নি। সে কুকুরটাকে আমি পুরো 25 মিনিট ধরে তন্ন করে খুঁজেছি। 3-4 বার 6 তলায় উঠেছি, 3-4 বার নেমেছি। 6 তলার উপরে পুরো ছাদটাকে আমি ছান করে খুঁজেছি। কুকুরটা গেল কোথায়? ওই ছাদের উপর থেকে লাফ মারলো নিচে, না কুকুরটা সিঁড়ি দিয়ে নামলো? নেবার ওই কুকুরকে পিটানোর জন্য আমি রেডি আছি ডান্ডা নিয়ে। আমার ভয় বলতে কিছু ভয় পাইনি, কিন্তু সেই কুকুরের সন্ধানটা আমি পাইনি। কিন্তু আমার মনে বিশ্বাস এটা কোনো সাধারণ কুকুর নয়। প্রেত আত্মাকে মানুষ চোখে দেখতে না পেলেও জীবজন্তুরা দেখতে পায়। দেখবি গরু মোষ রাতের বেলা হামলায়, দেখবি কুকুর খুব চিৎকার করে, কুকুর দৌড় মারে। শিয়াল, কুকুর, গরু, গাধা, ওদের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিচ্ছে ভগবান, যা মানুষ দেখতে পায় না। মানুষ দেখতে পায় কিন্তু ওরা খুব তাড়াতাড়ি দেখতে পায়। পৃথিবীতে ভূমিকম্প হতে গেলে মাটির নিচে যারা থাকে তারা দেখবে বেরিয়ে আসে। কাক খুব কাউয়াগুলো কা করে চেঁচায়, গরু ছটপট করে, কুকুর পাগল হয়ে যায় ভূমিকম্প আসার আগে, কিন্তু মানুষ বুঝতে পারে না। পরবর্তীকালে কি হয়েছিল, আমি যখন সেই ঘরের মধ্যে ঢুকলাম 3 তলায়, 4 তলার উপরে গিয়ে দেখলাম এইরকম বিভৎস সিন। লোকটা এরকম ভাবে পড়ে আছে, এর মাথাটা এইভাবে বসে আছে, আর ওর বইয়ের দেহটা পড়ে আছে, কি ভয়ঙ্কর। তো পরের দিন দেখো
কীরকম মানুষের দুর্দশা লকডাউনে। আমি ওই দেহটাকে পরের দিনও নামাতে পারলাম না, পরের দিনও দেহটা নামাতে পারিনি। বোঝা গেল কেমন? সকাল 8টায় মরলো, সারাটা দিন গেল, সারা রাত গেল, পরের দিন সারাদিন গেল, সন্ধ্যা 7টার সময় সেই দেহটা আমি নামাতে গেলাম। আমি এত ব্যস্ত, মানে জীবন্ত লোককে বাঁচানোর জন্য রাত দিন গাড়ি চালাই। বোঝা গেল? আর মানুষ পুড়াচ্ছি। তো সেই রাত আমি 9টা ডেড বডি পুড়িয়েছিলাম এই শ্মশানে। তো যখন আমি ডেড বডিটা নামাতে গেছিলাম, আমরা দুজন মিলে, দুজন, কেউ তো নেই, বডি ধরার কেউ নেই, বডিটাকে 4তলা থেকে নামাবো, তার স্বামীর ক্ষমতা নেই সে বডি ধরা। ও কেঁদে কেঁদে আর পারছে না কান্না করতে। ঘরে দেখলাম খাওয়ার জল নেই, ভয়ঙ্কর রাত। আর একটা লাইট জ্বলছে, লাইটের মধ্যে যেন মনে হচ্ছে আমি কেউকে দেখতে পাচ্ছি, আমার আশেপাশে কেউ আছে। তো আমার ভেতরটা সে সময় কি হয়েছিল সেটা বলি। আমার সেন্সটা আউট হয়ে গেছিল ওই ঘরে ঢোকার সময়, রাত 8টার সময়। আর কি হয়েছিল আমি বুঝতে পারছি না আমার আশেপাশে কে আছে। কিন্তু আমার সঙ্গে যে ছিল রাম, সে সবসময় আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে নৈশ অভিযানে যায়, বহু ডেড বডি পুড়িয়েছে আমার সঙ্গে ও। তো আমি জানি শুধু রাম আছে আমার সঙ্গে। তো আমার ঘাড়ে একটা গামছা আছে, মোবাইলটা পকেটে আছে, আমি জ্ঞান শূন্য অবস্থায় কি বলছি নিজে বুঝতে পারছি না। কেউ আমার কথা শোনার লোক নেই ওই ফ্ল্যাটে। ওই বিল্ডিংয়ের কোনো একটা লোক আমার সঙ্গে কথা বলেনি। আমার পিপাসা পেয়েছিল। আর কি হয়েছিল, আমি যখন দেহটাকে নামাই 4তলা থেকে, আমার মনে হয়েছিল আমরা দুজনে, আমরা প্রথম ভেবেছিলাম এই বডি আমরা দুজনে নামাতে পারবো না, ভয় পেয়েছিলাম। কিন্তু সেই দেহটাকে বেডশিট দিয়ে জড়িয়ে আমি ধরেছি মাথার দিকে, আর ও ধরেছে পায়ের দিকে। ওই 4তলা থেকে বডিটাকে হিড়ির করে নিচে নামালাম রাতের অন্ধকারে। তো মনে হয়েছিল যে শোলার মতো হালকা ডেড বডি আমরা বিলের মতো চেড়ে নিচে নামিয়ে গাড়িতে ঢুকিয়ে দিলাম। দিয়ে যখন আমি স্টার্টিংয়ে বসলাম, গাড়িটা স্টার্ট দেবো, হঠাৎ আমার মানে গাড়িটা বন্ধ করে, স্টার্ট দিয়ে ফেলেছি, গাড়ি গিয়ারে লাগাবো, এমন সময় আমার সেন্সটা ফিরল। গিয়ারটাকে নিউট্রাল করে চাবি অফ করে দিলাম। দিয়ে ভাবলাম কেমন একটা ঘটনা ঘটলো না। কাকে বলি এই ভয়ঙ্কর কথাটা? এমন অভিজ্ঞতা আজকে তোমরা শুনছো, আমার গল্প শুনতে ভালোবাসো, তোমরা আমার ভিডিওগুলো দেখো, ডাইরেক্ট দেখা হয়েছে তাই গল্প শোনাচ্ছি। কি হয়েছিল, আমি ভেবেছিলাম কে সেই ব্যক্তি ছিল, এত বড় একটা ডেড বডি নামাচ্ছি দুজন মিলে, তার স্বামী হাত দিল না, অত বড় দেহটাকে নামালাম। আমার মনে হয়েছে আমি মাথার দিকে, ও পেছন দিকে, দু সাইডে কেউ আছে। সরু সিঁড়ি, সেই সিঁড়িটা দিয়ে যখন ডেড বডিটা নামাই, হাসতে হাসতে গল্পের মতো নিমিষের মধ্যে নামিয়ে গাড়িতে তুলেছিলাম অ্যাম্বুলেন্সে। ওই কথাটা আমার এখনো মাথায় ভাসে। সেই রাতে 9টা ডেড বডি পুড়েছিলাম একসঙ্গে, শ্মশানে মাত্র দুজন, দেহ দিয়ে চলে যায়। দেহগুলো পুরানোর পর তাদের অস্থিগুলোকে আমি কলসিতে ভরে মার্কার কলম দিয়ে লিখে নাম্বার দিয়ে রাখি, ফোন নাম্বার দিয়ে লিখে রাখি, দিয়ে একটা বাক্স ছিল কাঠের, সেই কাঠের বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখতাম। যার যেটা অস্থি কলসের নাম লেখা থেকে, ফোন নাম্বার থেকে নিয়ে যেত। তো সেই রাতটা আমার জীবনে একটা ভয়ঙ্কর রাত ছিল। কিরকম, যে ডেড বডিগুলো জ্বলছে, মনে হচ্ছে আমরা দুজন ছাড়া আরও কেউ আছে। নিচে প্রচুর বন শুয়োরের উৎপাত, শুয়োরে মেরে দিতে পারে, আক্রমণ করতে পারে। এখানে দুই ধরনের শুয়োর আছে, একটা বড় কালো শুয়োর আছে আর একটা ছোট শুয়োর আছে। ছোট শুয়োরগুলো বড় বড় দাঁত আছে, লেজগুলো কুকরানো। ছোট শুয়োরটা খুব সাহস, ও মারামারি করার জন্য ছুটে আসে। তাই আমরা কি করেছিলাম, ডেড বডিগুলোকে আগুন লাগিয়ে দিয়ে, সে 9টা ডেড বডি আগুন লাগিয়ে আমি ব্রিজের উপরে বসেছিলাম। তো আমার দুঃখের কথা শোনার লোক কেউ ছিল না। তো ছিল শুধু 4 লিটার জল খেয়েছি আর মরাগুলো পুড়েছে। তো বিষয় হচ্ছে আমি ওইখান থেকে অনুভব করেছি, রামের একটা স্বভাব আছে, মরা আগুন লেগে গেলে ও বসে বসে ঘুমায়, ফোন ঘাটে, এমন ফোন ঘাটে সাইডে কি হচ্ছে ওর কোনো জ্ঞান থাকে না, হেডফোন লাগিয়ে থাকে। তো এই তোরা শুনছিস না, ফালতু বকে যাচ্ছে? শুনছি। তো সেই ঘটনা আমি বসে বসে একটু অ্যানালাইসিস করেছিলাম আমার জীবনে, যে হয়তো আমি তোমাদেরকে আজকে দেখাতে পারবো না, তোমরা গল্পটা শুনছো, আশেপাশে লোকজন নেই কিন্তু কেউ ঘুরে বেড়াচ্ছে। সেই নিশুতি রাত 11টার সময় আগুন দেওয়া শুরু করেছিলাম এক একটা দেহে। তো মনে হয়েছিল পাশে আমার কেউ আছে, আমার কথা কেউ শুনছে, আমার কাছে কেউ জল চাইছে, কেউ বসে আছে। এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে আমি নিজে অ্যানালাইসিস করেছি। আমার এই যে নৈশ অভিযান করি, আমার এত দুঃসাহসটা কী করে হয়েছে, এই শ্মশানে দেহ দাহন করে ঘুরে নানাবিধ লোকের সঙ্গে মিশে আমার জীবনে অভিজ্ঞতা হয়েছে।
ঠিক আছে, এরপরে আবার নতুন কোনো গল্প শোনাবো। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।